হয়েছে? আচ্ছা, এবার আমরা সেদিনকার শিখছিলাম কি বলতো, যে চারটা কোয়ান্টাম সংখ্যা আমরা বের করেছিলাম। এবার ওই চারটা কোয়ান্টাম সংখ্যার মেন শর্ট যেটা, সেটা আমরা করব। সেটা আমরা লিখিনি সবাই একটু। এস, পি, ডি আর হচ্ছে এফ। এস, পি, ডি, এফ, যাকে আমরা প্রথমে কি দ্বারা সূচিত করি? 0, তারপর কি লিখি 1, তারপর লিখি 2, তারপর লিখি 3। এটা কির মান? এটা বলেছিলাম এটা হচ্ছে এল এর মান। এস, পি, ডি, এফ। তাহলে এল কি নির্দেশ করে? এর আগের দিন গেলাম, এল নির্দেশ করেছে উপশক্তি স্তর, তাই না? উপশক্তি স্তর। তা একটা লিখছিলাম শুধু এই লাইনটা, আর কিছু লিখিনি। তারপরে শুধু এই লাইনটা লিখেছিলাম, আর কিছু লিখিনি। দেখো 0, 1, 2, 3, এলে কিসের মান বলো তো? উপশক্তি স্তর মান। তাহলে এস এর যদি বলি পি উপশক্তি স্তরের মান কত? পি 1, ডি উপশক্তির মান 2। এবার হচ্ছে 1, 3, এগুলো লিখি নাই আমরা আগের দিন। 5, 7, ও তো 9, 10 এ লিখছো তুমি, নবম দশম শ্রেণীতে। এম, এটা আছে এম মানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এবার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে বাঁধন? অরবিটাল। তাহলে এগুলো কার মান? অরবিটালের। অরবিটাল। তাহলে তোমার যদি বলে যে ডি উপশক্তি স্তরে, এটা কি ডি উপশক্তি স্তর না? এই ডি উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? 5টা। এবারে লিখবো 2, 6, 10, 14। এটা হচ্ছে ইলেকট্রন। কিসের মান? ইলেকট্রন সংখ্যা। এই ছকটা আমাদের মুখস্থ করাই লাগবে, কারণ আমরা এর আগের ক্লাসে যা পড়াইছি কোয়ান্টাম সংখ্যার, সেইটার হচ্ছে মূল এইটা। যেমন আমরা যদি এবার বলি ডি উপশক্তি স্তর না, কি কোন উপশক্তি স্তর? ডি উপশক্তি স্তর। এখন যদি বলে ডি উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? ডি উপশক্তি স্তরে তো ডি উপশক্তি স্তরে অরবিটাল কয়টা বলো তো? অরবিটাল বের করতে গেলে কোন কোয়ান্টাম সংখ্যা বের করতে হবে? ম্যাগনেটিক। তাহলে দেখো তো ডি উপশক্তি স্তরে ডির জন্য এল এর মান কত? 2, এই 2 লিখলাম। তাহলে এল যদি 2 হয়, খালি শিখলাম এল যদি 2 হয়, এম হবে কত? 0 তো হবেই। আর প্লাস মাইনাস এল কিন্তু শুরু 1 থেকে। তাহলে লিখবো কি? +1 +2। আবার লিখবো কি? -1 -2। তাহলে কয়টা দেখো তো? 1, 2, 3, 4, 5টা। দেখো তাই লিখছি, 5টা। মানে কালকে আমি বের করেছিলাম, আজকে মূল থিমটা দেখাইছি। কথা বোঝা গেছে? তাহলে এস তুমি এইভাবে, এখন তো তুমি এটা তো সৃজনশীল করা লাগবে, এমসিকিউ তো বের করা সম্ভব না। এমসিকিউ জন্য আমার এটা মুখস্থ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা তাহলে আজকে যে নতুন টপিক সেটা হচ্ছে শিখবো আহ্বাও নীতি, হুন্ডের নীতি আর হচ্ছে পলির বর্জন নীতি। এটা আমরা আজকে শিখব। এখন আহ্বাও নীতি লিখলাম, আহ্বাও নীতি। এই আহ্বাও নীতি দেখো কিভাবে করব। আহ্বাও নীতি আমরা জানি, এই আহ্বাও নীতির মূল বেসিকটা কি আছে? সবসময় মূল থিমটা আগে মনে রাখবে, তারপরে সংজ্ঞা বানাই বলতে পারো বা মুখস্থ করে, সেটা আলাদা বিষয়। মূল থিম বা মূল বেসিক, মূল ভিত্তিটা কি? মূল ভিত্তিটা হচ্ছে আহ্বাও নীতি হচ্ছে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর, এই হচ্ছে মূল থিম। তাহলে আমরা এগুলো একটু বড় করে, যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ। এখন তাহলে আমরা আগে, তোমাকে যদি কেউ বলে যে আহ্বাও নীতিটা কি, তুমি বলবে কি? নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। এটা হচ্ছে মূল থিম। আসলে ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে যে
ইলেকট্রন বিন্যাসের সময় প্রথমে নিম্ন শক্তি স্তরের অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে ইলেকট্রন পূর্ণ করার পরে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে কি পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় কি করবে? প্রথমে কি করবে? নিম্ন শক্তি ইলেকট্রন খালি প্রবেশ করে এই কথা বললে হবে না, প্রবেশ করে কি করবে? পূর্ণ। কথাটা এইটাই কিন্তু মেইন, প্রবেশ করেই কিন্তু অন্য জায়গায় যাবে না। মনে করো কি এটা ক্লাস, এই আর একটা পাশে একটা ক্লাস আছে, একজন একটা লোক আসবে, এসে প্রবেশ করেছে, করে অন্য ক্লাসে চলে যেতে পারবে না। কি করতে হবে? আগে এই ক্লাস যদি সম্পূর্ণ পূর্ণ থাকে তারপরে কিন্তু সে অন্য ক্লাসে যেতে পারে। তো আহ্বান নীতি ঠিক একইভাবে কি করবে? ইলেকট্রন বিন্যাসে কি করবে? প্রথমে কি করবে? নিম্ন শক্তি স্তরে যাবে, ইলেকট্রন প্রবেশ করে কি করবে? পূর্ণ করবে অরবিটাল, করে উচ্চ শক্তি পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে যাবে। তাহলে মূল থিমটা কিন্তু এরকম, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে। কিন্তু এর বেসিকটা বুঝে দিলাম। আগে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন যাবে, যাওয়ার পরে পূর্ণ করে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তর যাবে। এবার এখানে কথা যে ভাই নিম্ন শক্তি স্তর আর উচ্চ শক্তি স্তর আমরা চিনব কিভাবে? নিম্ন শক্তি স্তর আর উচ্চ শক্তি স্তর আমরা চিনব কিভাবে? তোমার তো সব করানো হুবহু, এজন্য তোমার বলেছিলাম তোমার তো সব করানো এগুলো। নিম্ন শক্তি স্তর আর উচ্চ শক্তি স্তর চিনার উপায় হচ্ছে N+L নীতিতে, নিয়মে আর কি। যেখানে কালকে এটা আলোচনা করেছেন, যেখানে N কি? N প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং L হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, যার মান কিন্তু আমরা মুখস্থ। কেবল যখন আমি সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান কত? SPDF, যার মান কত? 0 1 2 3। তাহলে বললাম আহ্বানীতি কি? সেলিম বলো তো আহ্বানীতি কি? উচ্চ শক্তি স্তর যাবে। এবার প্রশ্নটা হচ্ছে নিম্ন শক্তি স্তর আর উচ্চ শক্তি স্তর কিভাবে আমি চিনবো? সেটা কোন নিয়মে? N আর L যোগ করব। তাহলে N এর মান তার জানা মান আর L এর মানও জানা, সেটা দিয়ে দিয়েছি যে SPDF, যার জন্য 0 1 2 3। এবার আমরা ইলেকট্রন বিন্যাসের একটা চার্ট করি। এটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, কিন্তু কেউ যদি শোনে যে কেন এইভাবে হয়েছে সেই ব্যাখ্যাটা এরকম। 1s, তারপর কি লেখো সবাই? 2s, কি লেখো? 2p, 3s, 3p, 4s, 3d। এভাবে তোমরা করছো না সবাই? তোমরা এই লাইনটা সবাই তো মুখস্থ আছে, কিন্তু এই লাইনটা যে আহ্বান নীতি, এটা আমাদের জানতে হবে কেন এটা আহ্বান নীতি। কারণ আহ্বান নীতি কি বলতো? প্রথমে নিম্ন শক্তি স্তরে যাবে, তারপরে উচ্চ শক্তি স্তর। তাহলে আমরা এবার চেক করে দেখব যে আসলে এটা নিম্ন শক্তি স্তর আছে কি না। সেটা কোন নিয়মে? N+L নিয়মে। N কত এখানে? 1। আর এটা এসে কিসের মান বলতো? L এর মান। L এর এই S এর জন্য L এর মান কত? দেখো তো, ওই যে দেখো SPDF, S এর জন্য মান কত? 0, L এর মান। তাহলে লিখবো 1 প্লাস কত? 0। 1 আর 0 যোগ করলে কত হবে? 1। এই 1 তোমরা আবার ভাগ মনে করি না, জানো যে 1/1 এটা যোগ করে করতেছি। তাহলে 2 প্লাস 0, তাহলে কত হয়েছে? 2। এবার 2 প্লাস p এর মান কত? 1, তাহলে কত? 3। এবার 3 প্লাস 0, তাহলে কত হয়েছে? 3। 3 প্লাস p এর মান 1, তাহলে হচ্ছে কত? 4। এবার 4 প্লাস 0 কত হয়েছে? 4। এবার d এর জন্য কত? 3 প্লাস SPD 2, তাহলে কত? 5। দেখো তো এই পর্যন্ত লেখা ঠিক আছে কিনা সবাই? সেলিম, তাহলে দেখো তো আমি বলেছি এইটা কোন নিয়মে আছে? আহ্বানী। কিভাবে বুঝলাম? কারণ প্রথমে দেখো নিম্ন শক্তি স্তর আগে আছে, দেখো 1, এর মান কত? 2। দেখো এটা খেয়াল রাখো, এই 3 আর 3 আর 4 আর 4 দেখো সমান আছে। কি আছে?
সমান আছে, তাই বলে তো বড় তো নেই, আগে তো বড় নেই, মানে 3 আর 3 সমান আছে, কিন্তু কিন্তু কি নেই, আগে কিন্তু বড় নেই। এর জন্য আরেকটা নিয়ম আছে, এর জন্য আরেকটা নিয়ম আছে। দেখো যেখানে যেখানে n প্লাস l সমান হবে সেখানে n এর মান যত নিম্ন সেই শক্তি স্তর তত নিম্ন, সেই শক্তি স্তর তত নিম্ন। তাহলে আগে তো আমরা জানি n প্লাস l কি করব, যোগ করব, যোগ করার পরে দেখব যে আগে নিম্ন কে আছে। এবার দেখলাম n প্লাস l যোগ করে কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে কে নিম্ন তখন বের করব, যার n এর মান নিম্ন দেখছি, যার n এর মান যত নিম্ন সেই শক্তি তত নিম্ন। তাহলে দেখো সেই এইটা মান সমান হয়েছে, তাহলে দেখতে হবে যখন সমান তখন দেখতে হবে কি, যার কার মান নিম্ন, n এর মান নিম্ন। তাহলে এখানে n কত 2 আর n কত 3, তাহলে এখানে নিম্ন কে, এই জন্য কিন্তু তাহলে অবশ্যই ঠিক আছে। ঠিক একইভাবে এর যোগ করে n আর l যোগ করে সমান হয়েছে, কিন্তু এখানে n এর মান নিম্ন কার, 3, এই জন্য এর আগে ঠিক আছে। তাহলে এটা কোন নিয়ম হয়েছে, আহ্ব নীতি অনুসারে হয়েছে। কারণ আহ্ব নীতি অনুসারে প্রথমে ইলেকট্রন কোথায় যায়, নিম্ন শক্তি স্তরে। দেখো আমরা চেক করে দেখলাম এটা কোন আগে কে আছে, দেখো তো নিম্ন শক্তি স্তর আছে। কথা বোঝা গেছে? আচ্ছা, এবার এর বেসিকটা এখনো শেষ হয়নি বলতে দেখো আমি বলেছি প্রথমে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন কি করবে, প্রবেশ করে কি করবে, পূর্ণ করে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে যাবে। তার মানে আগে 1s 2s 2p 3s 3p 4s 3d, তোমাকে কিন্তু সব সময় এই লাইন লিখতে বাধ্য। কারণ কি, আমরা চেক করে আসলাম কিন্তু এইটাই হচ্ছে একমাত্র কি বলো আহ্ব নীতি, এর বাইরে কিছু লিখতে পারবা না। তুমি 1s 2s 2p এখানে 3p 3s লেখা যাবে না, সম্ভব না। এবার দেখো তাহলে এটা কি বলতো, নিম্ন শক্তিতে সাজানো হয়েছে। এবার যদি লেখে এইভাবে 1s 2s 2p3 3s 2 2p6, এরকম করা সম্ভব না। কারণ কি, এটা কি সম্ভব, এটা সম্ভব হবে না। কারণ কি বলেছি কি, আগে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে কি করবে, পূর্ণ করবে। দেখো এস এর একটু আগে একটা শক দিছিলাম, এস এর ইলেকট্রন কয়টা, 2টা। দেখো লেখা আছে এস এর ইলেকট্রন 2টা, পিতে 6টা, ডিতে 10টা, এফ এর 14টা দিছি না। তাহলে ওইটা পূর্ণ করেই মাত্র কিন্তু অন্য শক্তি স্তরে যাইতে হবে। তার মানে এখানে 2টা, তাহলে এখানে যাইতে পারবে অবশ্যই, কারণ পূর্ণ করা হয়েছে গেছে। কিন্তু পিতে কয়টা ইলেকট্রন ধরে, 6টা, এটা 3টা করে, এটা সম্ভব না। তার মানে এটা কিন্তু হয়নি, আহ্ব নীতি হয়নি। আহ্ব নীতি অনুযায়ী শক্তি স্তর লেখা ঠিক আছে, কিন্তু ওই পূর্ণ যে করিনি, এই এই লেখাটা কিন্তু ঠিক নেই। তাহলে প্রথম কথা দেখতে হবে, আগে দেখতে হবে এইটা যে এই লাইন ঠিক আছে কিনা। প্রথম দেখতে হবে কি, এই লাইনটা ঠিক আছে না, মানে আগে নিম্ন শক্তি স্তর আছে কিনা, তারপরে কি পূর্ণ করেছে কিনা। কথা বলছি, দুটো দেখতে হবে কিন্তু 2টা। আগে প্রথমে কি নিম্ন শক্তি স্তর পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তর আছে কিনা, তারপরে কি দেখতে হবে কি ইলেকট্রন পূর্ণ করে অন্য শক্তি স্তরে গেছে কিনা। ঠিক আগে আমরা দেখলাম এই লাইনটা পূর্ণ করে নিম্ন শক্তি স্তর ঠিক আছে। এবার দেখতে হবে ইলেকট্রন পূর্ণ করেছে কিনা, 2 কিন্তু এটা পূর্ণ তো করিনি, তো এটা পূর্ণ না করে কখনো এদিকে যাইতে পারে না। ঠিক আছে, তাহলে আমাদের এবার যদি আমরা লিখি 1s 2s 2p 3s 3p 4s, হ্যাঁ 3d। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, এখন আমরা করতে পারি এই এস এর কয়টা ইলেকট্রন, 2টা। এস এর কয়টা ইলেকট্রন, এটা 2 কোনো কথা না কিন্তু, ঠিক আছে। পিতে কয়টা, 6টা, এতে কয়টা, 2টা, এটা কয়টা, 6টা, এটা কয়টা, 2টা, এটা কয়টা, 10টা, এটা কিন্তু ঠিক আছে। এবার মনে করো ভাই এখানে 5 দেবো, এটা ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, কারণ আমি এটা পূর্ণ করিনি বলে কিন্তু অন্য জায়গায় যায়নি। কথা বোঝা গেছে? পূর্ণ তুমি যদি একবার 10 পূর্ণ করো, মানে অন্য কিছু যাইতে চাও, অন্য জায়গায় যাইতে চাও, তাহলে অবশ্যই এটা কি করতে হবে, পূর্ণ করে যাইতে হবে। তাহলে অবশ্যই এটা কিন্তু একবারে আহ্ব নীতি ঠিক আছে, কোনো লঙ্ঘন হয়নি।
কারণ কি প্রথমে আহ্বান নীতি দুটি জিনিস লক্ষ্য করতে হবে, কি কি? প্রথমে নিম্ন শক্তি স্তর, পরে ইলেকট্রন পূর্ণ করা। তাহলে আহ্বান নীতি কিন্তু দুটি জিনিস দেখতে হবে তোমাকে। প্রথমে কি করবে? নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে, প্রবেশ করে পরবর্তীতে কি করবে? পূর্ণ করবে। তাহলে আগে দেখো নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করেছে, আগে প্রথম করেছে, করে কি করেছে? পূর্ণ করে তারপরে কিন্তু অন্য শক্তি স্তরে গেছে। কথা বোঝা গেছে? এইটা হচ্ছে আমাদের আহ্বান নীতির মূল বেসিক বা মূল ভিত্তি। এবার আমরা যদি করি যে কোনটা সম্ভব কোনটা সম্ভব নয়, কোনটি মই বা সম্ভব আর মই ভয় বা সম্ভব নয়, এরকম মানে কোনটা সম্ভব কোনটা সম্ভব নয়। আমরা দেখো একটা প্রশ্ন যদি আবার লিখি, সবাই আবার লেখো, যদি 1s লিখলাম, 1s লিখলাম, লিখে 2s লিখলাম, 2p, এবার লিখলাম 3s, এবার লিখলাম 3p, এবার লিখলাম 4s, এবার লিখলাম 3d। এটা আহ্বান নীতি হয়েছে কি না? হয়েছে আহ্বান নীতি। এবার একটা জিনিস দেখি আমরা, আমি বলতেছি কোনটা সম্ভব কোনটা সম্ভব নয়, এটা খ নম্বরে পড়ে তোমার। দেখো তুমি লিখেছো কি বলো তো? 1s লিখছো, 2s লিখছো, 2p লিখছো। প্রশ্ন আছে যে 2s লিখছি 2p লিখছি, কিন্তু আমরা কিন্তু 1p লিখিনি, বুঝিনি? এখানে এই লাইনে যদি আমরা লিখি যে 1s লিখছি, 2s লিখছি, 2p লিখছি, তাহলে আমরা 1s 1p লিখলাম না কেন? মানে এটা তাই লিখছি কোনটা সম্ভব কোনটা সম্ভব নয়। আমাদের আসলে দেখতে হবে 1p লিখলাম না কারণ সম্ভব কিনা আমরা দেখতে হবে না 1p আসলে কি সম্ভব কিনা, তাহলে এটা দেখতে হবে 1p সম্ভব কিনা, তাহলে সেটা লিখবো। এবার লিখবা 1p কি লিখলাম, 1p সম্ভব কিনা এটা চেক করবো। তাহলে লিখবো এখানে n কত বলো তো? n কত? 1 দেওয়া আছে, n কত? 1। তাহলে n যদি 1 হয়, আমরা কালকে শিখলাম n যদি 1 হয় তাহলে n এর সূত্র, ওর জন্য একটু বলি, n যদি সবসময় যদি n হয় তাহলে l হবে হচ্ছে 0 তো হবেই, আর n থেকে 1 কম, 0 থেকে n-1 পর্যন্ত, এটাও বলা যাবে। কি হবে? n ইকুয়াল কত হবে? n, আর n ইকুয়াল 0 থেকে n-1 পর্যন্ত, এটাও বলা যাবে। তাহলে এই 0 থেকে কত? n-1 পর্যন্ত। আগে সূত্রের কি লিখবো? আগে n যদি 1 হয় তাহলে আগে l ইকুয়াল আগে লিখতে হবে কি 0, আর n বিয়োগ 1, তার মানে 1 বিয়োগ কত? 1, 0, 0 লেখা লাগে? 0 লেখা লাগে না। এবার আমরা যদি l যদি 0 হয়, l যদি 0 হয় তাকে কি দ্বারা সূচিত করি? s, তাহলে কি p সম্ভব? p সম্ভব না। যাকে আমরা তাহলে কি লিখবা, কিভাবে লিখবা? n ইকুয়াল 1, তাহলে n ইকুয়াল 0, যাকে আমরা s দ্বারা সূচিত করি, সূচিত করা হয়, অর্থাৎ p আর বিটালের কোনো, অর্থাৎ 1p অরবিটাল, হ্যাঁ, কোনো অস্তিত্ব নেই। অদন্ত শয়তারের অস্তিত্ব তয়বায়, অস্তিত্ব নেই। এটা খ নম্বরে আসে। তাহলে পি যদি সম্ভব না হয় তাহলে ডি কি সম্ভব হবে? এফ কি সম্ভব হবে? কারণ পি যদি সম্ভব না তাহলে ডি এফ তো পরে আরো, ঠিক আছে? মানে এমন কথা, কেউ যদি 2 টাকা না দিতে পারে সে 10 টাকা দিতে পারে। তাই 1p যদি সম্ভব না হয় তাহলে পরবর্তীতে দেখা লাগবে না আমার যে 1d একইভাবে, মানে এস শুধুমাত্র এস অরবিটালি সম্ভব, পি ডি এফ কোনোটা সম্ভব না, ঠিক আছে? এবার দেখো আবার আমরা যদি করি সেইটা, এবার দেখো তাহলে আমরা বুঝলাম যে 1p সম্ভব হলো না, বাদ গেলাম। এবার দেখো 2s লিখছি 2p লিখছি, দেখো 3s লিখছি 3p লিখছি, আবার 3dও লিখছি। এখানে আবার প্রশ্ন 2s 2p কেন আমরা 2d লিখি নাই কেন? এটাও দেখতে পাই আসলে সম্ভব কি সম্ভব না। তাহলে 2d সম্ভব কি সম্ভব নয় কেন এরকম আসে, সম্ভব কিনা বুঝছো, সম্ভব কিনা। তাহলে আমরা কিনা যদি সম্ভব যদি করি তাহলে এখানে কি লিখবা, এখানে n ইকুয়াল 2, তাহলে n ইকুয়াল আগে কত লিখবো? 0 লিখবো, আগে কত লিখবো? 0, আর n-1 মানে কত পর্যন্ত? n-1 মানে কত? তাহলে কত? 1, কিন্তু শুরু হয় কত থেকে? শুরু হয় 1 থেকে, মানে আগে 0 দেব।
তারপরে নিয়ম আছে 0 দিব, তারপরে n-1 দিব। মানে n-1 মনে করো আমার একটা উদাহরণ দিচ্ছি, মনে করো n ইকুয়াল কত লিখলাম 3 লিখলাম, তাহলে n ইকুয়াল আগে লিখবো কত 0, আগে লিখবো 0, তারপর n বিয়োগ 1 করো, তাহলে কত হয় 2, কিন্তু শুরু হবে কত থেকে 1 থেকে, শুরু হবে কত থেকে সবসময় 1 থেকে, তাহলে কি লিখবো 1 আর 2। কথা বোঝা গেছে? আবার একটা বলি তোমার জন্য, যে n কত 4, তাহলে n কত লিখবো আগে 0, এবার 4 বিয়োগ 1 তাহলে কত, তাহলে শুরু হবে কত থেকে, তাহলে কি কি লিখবো 1 2 3, গুড। এভাবে তাহলে এটা যদি n ইকুয়াল যদি 2 হয়, n ইকুয়ালটা আগে লিখবো হচ্ছে 0 আর n বিয়োগ 1 মানে কত 1, শুরু হয় আবার 1 থেকে। এবার 0 আর 1 যাকে আমরা কি দ্বারা সূচিত করি, যাকে আমরা s এবং p দ্বারা সূচিত করা হয়, অর্থাৎ s ও p অরবিটাল সম্ভব, d বা f অরবিটালের কোনো অস্তিত্ব নেই। এই হলো খ নম্বরে আনসার দেবে এইভাবে। বুঝা গেছে সবাই? সেলিম বুঝতে পারছো? তাহলে আর পরবর্তীতে আর দেখা লাগবে না, আর কি দেখা লাগবে যে 3s 3p এগুলো কেন সম্ভব কি সম্ভব না। আচ্ছা, এবার শিখবো আমরা হুন্ডের নীতি। আপনাদের সবাই বুঝতে পারছি তো? হুন্ডের নীতি আগেও যেরকম কিন্তু আমরা আব্বা নীতির একটা বেসিক বুঝেছিলাম, মূল থিম। আব্বা নীতির মূল থিম কি বলতো? এই হলো মূল থিম। ঠিক একইভাবে আগে আমাদের হুন্ডের নীতিও আমাদের কিন্তু সংজ্ঞা একটা উদাহরণ দিয়েছিলাম, যে স্যার কিন্তু অতভাবে দেখে না। যেমন তোমাকে যদি বলা হয়, আমার একটা ফ্রেন্ড তোমাকে বললো তুমি কি আলাউদ্দিনকে চিনো, তুমি বললা হ্যাঁ চিনি তো। সে কি করে, সে এখানে পড়ায়, সে দেখতে এমন, আমার সম্পর্কে একটু বললে, তখন কিন্তু সে বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ চিনি আলাউদ্দিনকে। আমাকে কিন্তু ডিটেলস সব কিছু একদম প্রথম থেকে কীভাবে সাজাই কথা কিন্তু বলা লাগে না। ঠিক পড়ালেখা বই এরকমই। কিন্তু তোমাকে যদি কেউ বলে আব্বা নীতি কি, তুমি যদি বলো এইভাবে যে প্রথমে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রনরা যায়, তবে প্রবেশ করে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে, তাহলে সে তো বুঝতে পারবে কিন্তু তুমি আব্বা নীতি আসলে জানো। তোমাকে একবার সাজায়ে মানে একদম খুব টাইপ করে লিখতে হবে এমন কোনো কথা না। কথা বোঝা গেছে? ঠিক একইভাবে হুন্ডের নীতি এর মূল বেসিক বা মূল থিমটা কি? এর মূল বেসিক আর মূল থিম হচ্ছে যে অযুগ্মভাবে ইলেকট্রন প্রবেশ করবে। অযুগ্মভাবে, অযুগ্ম মানে একটা করে, যুগ্ম মানে জোড়া, আর অযুগ্ম মানে একটা। ঠিক আছে? অযুগ্মভাবে ইলেকট্রন প্রবেশ, এর মূল থিম আছে কি বলতো? অযুগ্মভাবে ইলেকট্রন প্রবেশ। শুধুমাত্র আব্বা নীতি মানে পরমাণুতে ইলেকট্রন কিভাবে নিম্ন শক্তি স্তর উচ্চ শক্তি যাবে, এটা হলো মূল থিম, মূল বেসিক। আর হুন্ডের নীতির ঠিক একইভাবে কি অযুগ্মভাবে ইলেকট্রন প্রবেশ। এবারে সংখ্যা কেমন হতে পারে? পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন কিভাবে প্রবেশ করে? অরবিটালে অযুগ্মভাবে প্রবেশ করতে থাকে। তাহলে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন কি করবে? অযুগ্মভাবে প্রবেশ করতে থাকে। এখন আমরা এই অযুগ্মভাবে প্রবেশ করতে থাকি কিভাবে আমি বুঝাই দিতেছি কিভাবে অযুগ্মভাবে প্রবেশ করে। এখন আমরা যদি সবাই আব্বা নীতি অনুসারে সালফার না, সালফার পারমিশন কত 16। আমরা জানি ইলেকট্রন বিন্যাস কোন নিয়মে হয়? আব্বা নিয়মে হয়। তাহলে আব্বা নীতিতে আমরা ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি সবাই। তাহলে আমরা জানি এইটাও শিখলাম যে কী হবে 1s 2 2s 2 2p 6 3s 2 3p 6 3p 6 দিতে যাবে না, কারণ কি 3p কত হবে 4। এটা সবাই মনে তোমরা জানো, ইলেকট্রন বিন্যাস করতে পারো তো? পারো তুমি? আচ্ছা, তাহলে কত হয়েছে 2 4 10 12 16 হয়ে গেছে। এবার আমাদের অযুগ্মভাবে ইলেকট্রন প্রবেশ করবে। তো বলো তো এটা পি, এটা কি না? এটা পি উপশক্তি স্তর। এটা কি প্রধান শক্তি স্তর, এটা কি উপশক্তি স্তর। সবসময় কিন্তু এটা এন প্লাস এল করেছে না, মানে কি এটা প্রধান শক্তি স্তর আর উপশক্তি স্তর। তাহলে এই পি উপশক্তি স্তরে দেখা তো অরবিটাল কয়টা দেওয়া ছিল? পি উপশক্তি স্তর অরবিটাল 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 দেখো 3টা। যেহেতু পি উপশক্তি স্তর অরবিটাল 3টা, এই জন্য 3টা কোট লিখবা।
এই এখানে 3 কোনো কথা না, ভাইবো না যে 3 বলে 3টা দিচ্ছি, কিন্তু দেখতে পেয়ে যে যে উপশক্তি আছে সেইটা দেখবা। উপশক্তি কত? পি। উপশক্তি অরবিটাল কয়টা? 3টা, এই জন্য কোড লিখলাম 3টা, এই একটা এই একটা 3টা দিয়ে আমি এখানে লিখলাম 3p4। এবার দেখো আমি আগে বলি, আমরা 1 2 3 4 লেখো, 1 3 4 লিখছি। আচ্ছা, এই 1 2 3 4 যখন লিখলাম আমি কি বলেছি? অযুগ্ম। আমি কি আসলে অযুগ্মভাবে দিছি? আমি তো জোড়া জোড়া দিছি, তার মানে এইটা কিন্তু হুন্ডের নিতে হয়নি, ক্রস। অযুগ্মভাবে কীভাবে? তাহলে এবার আমরা লিখব যে 3টা কোড রাখলাম, এই রাখলাম, আমরা দিছি অযুগ্মভাবে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে ইলেকট্রন প্রবেশ করবে অযুগ্মভাবে, তাহলে যেহেতু কয়টা ইলেকট্রন? 3p4, মানে 4টা ইলেকট্রন না? তাহলে প্রথমে একটা ইলেকট্রন দিলাম, একটা অযুগ্মভাবে দিছি, পরে এখানে আরেকটা দিলাম, 2টা ইলেকট্রন দিছি, পরে আর এখানে আরেকটা দিলাম, 3টা ইলেকট্রন দিছি। জি ভাই, একটু হোল্ড করো ভিডিওটা, হ্যাঁ একটু হোল্ড করে রাখো, হচ্ছে? আচ্ছা, তাহলে 4টা ইলেকট্রন, তাহলে একটা অযুগ্ম দিচ্ছি, এটা অযুগ্ম দিচ্ছি, এটা অযুগ্ম দিচ্ছি। আমার কিন্তু এখনো বলছি অযুগ্মভাবে ইলেকট্রন প্রবেশ করতে থাকবে, তাহলে অলরেডি শেষ। এবার আমার আবার ফিরে আসতে হবে, ফিরে এসে এবার স্পিন বিপরীতমুখী হয়, কারণ আমরা কালকে পড়েছিলাম এস, একটা যদি প্লাস ধাপ হয় পরেরটা কি হবে? মাইনাস ধাপ হয়। এটা যদি প্লাস, পরেরটা কি স্পিন বিপরীত হবে? মাইনাস। তার মানে এই, তাহলে মানে আমি কিন্তু যুগ্মভাবে দিইনি, আমি কিভাবে দিচ্ছি? অযুগ্মভাবেই কিন্তু দিচ্ছি। এইটা হচ্ছে রাইট হুন্ডের নীতি। এখন আমরা আবার করব, এখন আমরা ক্লোরিনে করবো ইলেকট্রন বিন্যাসটা হুন্ডের নীতি অনুযায়ী। কিন্তু ক্লোরিনে আমরা জানি ইলেকট্রন বিন্যাস আগে কোন নিয়মে করতে হবে? আহ্বান নীতি অনুযায়ী। তারপরে হুন্ডের নীতি এটা প্রয়োগ দেখাতে হবে। তাহলে আহ্বান নীতি যদি আমরা করি, তাহলে লিখবো 1s2 2s2 2p6 3s2 3p কত হবে? 5, তাই না? তো এটা কি উপশক্তি স্তর? পি উপশক্তি স্তর। অরবিটাল কয়টা? 3টা। তাহলে আমরা এখানে 3টা করি, এই 3টা, এই লিখলাম 3p5। তাহলে লিখবো অযুগ্মভাবে ইলেকট্রন প্রবেশ করবে, তার মানে একটা করে, একটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন। এবার কি শেষ হওয়ার পরে আবার পেছনে আসতে হবে, এসে এবার কি করে বিপরীত দিতে হবে। তাহলে কয়টা? 4টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন। শোনো, এইটা যদি তুমি ভালো না বুঝতে পারো, পরবর্তীতে অধ্যায় কিন্তু ঝামেলা আছে। এই অযুগ্ম ইলেকট্রন যখন তোমরা করে আইছো, মানে জানো না, অনেকেই করে আসেনি, অনেকেই করে আইছো। সমযোজী বন্ধন ইলেকট্রন কি করে? শেয়ার করে। শেয়ার কিন্তু সবাই করে না, সবাই কিন্তু শেয়ার করবে না। এখানে যে কয়টা অযুগ্ম ইলেকট্রন থাকে সেই কয়টাই কিন্তু শেয়ারে অংশগ্রহণ করে। এই জন্য তোমরা যারা পড়ে এসো, ভালো করে রাখবে। এই হুন্ডের নীতি না জানলে কিন্তু তোমরা সমযোজী বন্ধন পারবা না, ঠিক আছে? ক্লোরিন কয়টা ইলেকট্রন শেয়ার করে? তাহলে একটা। সর্বশেষ করতে কয়টা ইলেকট্রন আছে তার বলো তো? 7টা। এই 3s তো সর্বশেষ, 3s আর 3p, মানে আমার নিয়ম স্তরকে আমি দেখতে হয় 3 3 3 যত থাকবে সব হলো ওই স্তর। যেমন এর কয়টা? এর একটা 2টা, এই দ্বিতীয় কক্ষপথ 2 2 যা থাকবে ততটা শুধু দ্বিতীয় কক্ষপথ। তাহলে এর আছে, এই এস এর তো কয়টা? 2টা আছে না? মোট অযুগ্ম কিন্তু একটাই আছে, তার মানে একটাই ইলেকট্রন কিন্তু শেয়ার করবে। এই জন্য হুন্ডের নীতি ভালো বুঝতে না পারলে কিন্তু ওই পরবর্তীতে রাসায়নিক বন্ধনের সমস্যা হবে। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা তাহলে তোমরা সবাই এটা করো তো, যে আয়রন 26, আয়রন কত? 26। তাহলে Fe26, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কত? 6। দেখো এই পর্যন্ত সবার লেখা আছে কিনা? আচ্ছা, এই পর্যন্ত সবার লেখা আছে। কিন্তু আমরা জানি এটা কোন নিয়মে হয়েছে বলো তো? আহ্বান নিয়মে। তোমার কিন্তু প্রত্যেকটা আহ্বান নীতি অনুযায়ী লেখার পরে তোমার কিন্তু আবার সাজিয়ে লিখতে হয়। কি লিখতে হবে? সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে লেখা মানে কিরকম বলো তো? 1 2 3 4 এভাবে সাজায় লেখা বলে। তা প্রথম দেখো ডি আসার মানে 3D কি বলেছি?
3D মানে ডি অরবিটাল আসার আগ পর্যন্ত সাজায় লেখা থাকে। কথা বোঝা গেছে? 1s 2s 2p6 3s 2 3p মানে এই 3p6 পর্যন্ত কি থাকে বলো তো? সাজা অলরেডি থাকে। আব্বা নিতে নিতে যা হয় সাজায় লিখলেও তাই হয়। কিন্তু যখন 4s চলে আসে 3D চলে আসে, 3D যখন চলে আসে তখন কিন্তু আব্বা নীতি মানা হয়, সাজায় লেখানো হয়নি। কারণ কেন বলতো? আব্বা নীতি অনুযায়ী আমরা জানি এখানে নিম্ন শক্তি স্তর কে, এজন্য এর আগে আসবে। কিন্তু সাজায় লিখলে তো 4s পরে যাবে। কারণ কি সাজা লেখার নিয়ম কি? প্রথম 1, তারপর 2, তারপর 3, তারপর 4। এই জন্য যখন 3D-তে চলে আসবে তখন তোমার মনে রাখতে কী করতে হবে? তোমাকে আবার সাজিয়ে লিখতে হবে। তাই লেখো সাজিয়ে লেখা মানে কি? আগে 1, তারপর 2, তারপর 3, তারপর 4। তাহলে 1 কি একটাই আছে না? এই 1। 2 কয়টা আছে? দুইটা। তাহলে কি লিখবো? 2s2 2p6। এবার 3 কয়টা আছে? একটা, দুইটা, তিনটে আছে না? তাহলে কি লিখবো? 3s2 3p6 3d6। আর লিখবো কি? 4s2। বুঝা গেছে সবাই? যে এইটা আছে তোমার বলেছি শুধুমাত্র 3D-তে যখন চলে যাবে তখন অবশ্যই কি লিখতে হবে? সাজাই লিখতে হবে। 3p6 পর্যন্ত সাজাই লেখা থাকে অলরেডি। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের দেখাতে হবে এই 3D। কি দেখাতে হবে? 3D। এটা আমার আব্বা নীতি দেখাতে হবে। তাহলে এখানে এটা কোন উপশক্তি স্তর? এর অরবিটাল কয়টা দেখাতো? 5টা। তাহলে কোড কয়টা হবে? 5টা হবে। তাহলে এই 1, এই 2, এই 3, এই 4, 5। ঠিক আছে? এখানে লিখলাম হচ্ছে 3d6। 6 ছিল না এখানে? তাহলে 3d6। এবার নিয়ম কি দেওয়ার বলো তো? প্রথমে অযুগ্মভাবে ইলেকট্রন প্রবেশ করতে থাকবে। তাহলে একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, তিনটা ইলেকট্রন, চারটা ইলেকট্রন, 5টা ইলেকট্রন। এবার আবার বিপরীত দিকে চলে আসতে হবে। এবার স্পিন কি দিতে হবে? বিপরীত মুখ দিতে হবে। এই 6টা ইলেকট্রন। তাহলে এইটাই কিন্তু হুন্ডের নীতির প্রয়োগ। আর এখানে লিখে নাও হুন্ডের নীতি। হুন্ডের নীতি এস অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রযোজ্য নয়। হুন্ডের নীতি এস অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ কি? এটা আমরা দেখি, আমরা জানি এস উপশক্তি স্তরে সবসময় অরবিটাল কয়টা? অরবিটাল কয়টা? একটা। মানে এস উপশক্তি সবসময় বলেছি না এস অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ এস উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? একটা। তাহলে কোড হয় সবসময় কয়টা? একটা কোড হয়। এবার দেখো হুন্ডের নীতি জানি আমরা যুগ্ম এইখানে মনে করো ইলেকট্রন, আর আমরা জানি এস এ কয়টা ইলেকট্রন থাকে? একটা অথবা তার বেশি কি থাকে? থাকে না। তাহলে মনে করো এখানে আছে কয়টা ইলেকট্রন? তাহলে তুমি কি এরকম দিবা না? এরকম দিবা। এবার মনে করো তোমাদের এখানে থাকতো যদি একটা ইলেকট্রন, তুমি কিন্তু দুইটা দিতে নাকি? তাহলে মানে এটা কোনো জানা লাগে না, হুন্ডের নীতি জানা লাগে না। কিন্তু মানে হুন্ডের নীতি যে একটা দিতে হয় কি দুইটা দিতে, এটা কিন্তু জানা লাগে না। কারণ কি ইলেকট্রন থাকে কয়টা? একটা অথবা দুইটা। আর অরবিটাল কয়টা থাকে? একটা কোড। তাই একটা কোডে মনে করো ইলেকট্রন আছে মনে করো আমরা যদি সোডিয়ামের করি, সোডিয়াম। তাহলে আমরা কি লিখবো? 1s2 2s2 2p6 3s1। তাহলে 3s যদি 1 আমরা করি তাহলে এই 3s আমার এস উপশক্তি স্তর না? এটা এই উপশক্তি স্তর অরবিটাল কয়টা? একটা। তাহলে কোড হবে কয়টা? একটা। এখানে কয়টা ইলেকট্রন আছে? তাহলে কেউ কি দুটো দেবে? একটাই দেবে। এবার মনে করো কেউ যদি ম্যাগনেসিয়ামে যদি করতো, ম্যাগনেসিয়ামে যদি করে তাহলে ns2 2s2 2p6 3s2 এস উপশক্তি স্তর অরবিটাল কয়টা? একটা। তো একটা কোড হবে। এবার ইলেকট্রন কয়টা এখানে? দুইটা। এই দেখো আমরা কিন্তু দুইটাই দিয়ে দিয়েছি একবারে। আমরা কিন্তু দুইটাই দিয়ে দিয়েছি। এটা কিভাবে দিয়েছে? যুগ্মভাবে চলে এসেছে। তার মানে এটা কোনো হুন্ডের নীতি জানতে মানে এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি জানা লাগে না। কারণ কি যখন একটা ইলেকট্রন থাকে কেউ কি দুটো দেবে? এখানে কোনোদিন দেবে না। যখন দুইটা ইলেকট্রন থাকবে সেই একটা দেবে। তার মানে এটা কোনো লাগে না, যায় আসে না কোনো। এজন্য কি লিখেছি? হুন্ডের নীতি এস অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। শুধুমাত্র কোন অরবিটাল দেখা দেবে তোমাদের? পিডিএফ। এগুলো আমাদের দেখাতে হবে। হচ্ছে হুন্ডের নীতি। হ্যাঁ, এই পর্যন্ত থাকবে। শুধু একটা কথা শেষ হবে, পলির বর্জন নীতিটা শেষ হবে।
পলির বর্জনীতি, একদম সহজ জিনিস, এক লাইনে হয়ে যাবে। পলির বর্জন নীতি, হ্যাঁ পলির বর্জনীতি মানে একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। কি বললাম? একটি পরমাণুতে দুইটি ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। আমরা একটা উদাহরণ দিয়ে যদি বেরিলিয়াম করি, একটি পরমাণুতে, কি বললাম, একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। তাহলে বেরিলিয়াম ইলেকট্রন যদি করি 1s2 2s2, এটা কয়টা ইলেকট্রন বলতো এখানে? দুইটা না? মানে একটু পরমাণু সর্বশেষ কক্ষপথের জন্য কয়টা? দুইটা। তাহলে এর n কত বলতো? এর n কত? n কত? 2। তাহলে l কত? l কিন্তু না ওইরকম না, এটা কিসের মান? n এর মান। এটা কার মান? s মানে এটা কি l না? মানে এটা n আর l নে যুক্ত হয় না? তাহলে যেহেতু এটা n কত? 2 দিছো, তাহলে s এর জন্য l কত? 0 না? এই জন্য এই 0 দিতে হয়। তোমার যদি দেখো তুমি এই পর্যন্ত পড়েছো n = 2, তোমার এখানে দেওয়া থাকে না কিন্তু 2s এর জন্য কিন্তু বলিনি, শুধু n কত ছিল? 2। যদি 2s বলে দেয় তাহলে n কত বলো তো? 2, আর l তখন কত? 0। এটা n এর মান, এটা l এর মান না? ঠিক একইভাবে এটা n কত? এই 2, আর এই s এর জন্য l এর মান কত? 0। তাহলে এবার এটা যদি 0 হয়, m আগে সূত্রে কি দিতে হয়? 0। আর s কত হবে? প্রথমের জন্য একটা ইলেকট্রনের জন্য কত? একটা হয় কি? +1/2। আবার যদি করি n কত? 2 প্রথম ইলেকট্রনের জন্য। বলেছি একটা পরমাণুতে দুটি ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। এটা কয়টা ইলেকট্রনের জন্য বের করলাম? একটা ইলেকট্রনের জন্য, একটা পরমাণুতে। বেরিলিয়ামের জন্য একটা ইলেকট্রনের জন্য এটা বের করলাম, মানে প্রথম ইলেকট্রনের জন্য। এবার দ্বিতীয় জন্য যদি বের করি n কত? l কত? 0, m কত? 0। তাহলে পরেরটা জানি s কত হবে? -1/2। একটা যদি +1/2 হয়, পরেরটা কি হয়? -1/2। তাহলে দেখো এই তিনটা কিন্তু এক আছে, এই তিনটা কিন্তু সেম আছে, কিন্তু এটা +1/2, এটা -1/2। তাই বলেছিলাম পলি বলছে যে একটা ইলেকট্রনের, একটা পরমাণুতে দুটো ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম মান কখনো এক হবে না। কারণ আমরা সবাই জানি একটা যদি +1/2 হয়, পরেরটা কি হবে? -1/2 হবে। তাহলে অবশ্যই ভিন্ন হবে। তিনটা এক হতে পারে, কোনো সমস্যা নেই। দেখো এই তিনটা কিন্তু একই হয়ে গেছে, কিন্তু এটা একটা +1/2 হয়েছে, এটা -1/2 হয়েছে। তাহলে কি বললাম? পরমাণুতে একটি ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। তো আমাদের প্রথম ক্লাস কি হলো? প্রথম যে বললাম আহ্বান নীতি। কি বললাম? আহ্বান নীতিটা কি? পরমাণুতে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তর যাবে, ওইটা পূর্ণ করে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তর যাবে। এটা আহ্বান নীতি শেষ, বেসিকটা। হুন্ডা নীতি কি? ইলেকট্রন যাবে কিন্তু অযুগ্মভাবে একটা একটা করে প্রবেশ করবে। আর পরিবর্তন নীতি কি? 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না দুটি ইলেকট্রনের জন্য। সেটা আছে একটা +1/2 হবে আর একটা -1/2 হবে, অবশ্যই ভিন্ন হবে। ঠিক আছে, আচ্ছা অফ করে দাও।